শিমুল ফুল পর্ব সংখ্যা ৪৩। লেখনীতে জাকিয়া সুলতানা ঝুমুর। আপনাদের সাথে আমি আছি জান্নাতুল ফেরদৌস মনি। শিমুল চোখ বন্ধ করে ব্রিজের গায়ে হেলান দিয়ে দাঁড়ায়। সে কি ভাবছে এসব? মরে যাবে মরে গেলে তো পুষ্পটা কই যাবে? শিমুলকে হারিয়ে পাগল হয়ে যাবে না? পাগল মেয়ে আর উল্টো কিছু করলে অবাক হওয়া যাবে না। যাকে নিয়ে এত হয়েছেন সে যদি ছন্ন ছাড়া পাগল রূপ ধারণ করে তাহলে কি হবে? সবচেয়ে বড় কথা, এমন কিছু করলে শিমুল প্রেমিক হিসেবে ব্যর্থ হয়ে যাবে, তার বাবা জিতে যাবে। ধুর, পাগলের মতো কিসব ভাবছে। সে মরবে কেন? সে তো বাঁচতে চায়। 1000 বছর পুষ্পের মিষ্টি মুখের দিকে তাকিয়ে হাসতে চায়। অনেকদিন পরে আঙুলের ভাঁজে সিগারেট ধরে। অর্থ সংকটে পড়ার পর থেকে বাড়তি খরচ আপনা আপনি কমে গেছে। কি দরকার একটা সিগারেট খেয়ে 16 টাকা আগুনে পোড়াবার? নিজের দিকে তাকালেও এখন শিমুলের অবাক লাগে, কত বদলে গেছে সে। সিগারেট খেয়ে মুখে চকলেট দিয়ে বাসার পথ হাঁটে। রুকসানা বিছানায় শুয়ে কাঁদে। তার মেয়ে আর মেয়ের জামাই না খেয়ে চলে গেল। বুকটা এত পড়ছে। হঠাৎ করে শিমুল গার্মেন্টসে কাজ করে শুনে মাথা ঠিক ছিল না বিধায় কয়েকটা কৌতুকর কথা না হয় পুষ্পকে বলেই ফেলেছে। এখন বুঝতে পারছে এমন করে বলা ঠিক হয়নি। আর কেউ না জানুক, তারা তো জানে শিমুল কেমন ঘরের ছেলে। ঘরে বসে বসে খেলেও তার বাবার সম্পদ কমবে না। আর সে কিনা গার্মেন্টসে কাজ করছে। কার জন্য করছে? তাদের মেয়ের জন্যই তো। পুষ্পকে ভালো রাখতেই তো ছেলেটা নিজের আত্মসম্মান বাজি রেখে এসব করছে। কিন্তু ওনার রাগের মাথায় তা বলা দুজনকে খুব অপমানিত হয়েছে। মিজান এই নিয়ে অনেকবার পুষ্পকে ফোন দেয়, কিন্তু বারবার ফোন বন্ধ। ওনারা মনে হয় হয়তোবা মোবাইল বন্ধ করে রেখেছে, কিন্তু কেউ জানতে পারলো না পুষ্প ফোনটা বিক্রি করে ফেলেছে। মনে দেখতে এসেছিল মেয়েটার শ্বশুরবাড়ি বিধায় রোকসানা শব্দ করে কাঁদছে। মিজান স্তব্ধ হয়ে পাশে বসে আছে। রোকসানাকে সান্ত্বনা দেওয়ার ভাষা তার খুঁজে পাচ্ছে না। মেয়ের এই অবস্থায় তারও খারাপ লাগছে। শুক্রবার রাতে পুষ্পের শরীর খারাপ করে। শিমুল ফার্মেসি থেকে ওষুধ এনে দেয়। সকালে শিমুল আর পুষ্প রান্না করতে জাগায় না। কাজে যাওয়ার সময় হলে রাতে থাকা খাবারগুলো গরম করে নিয়ে খেয়ে রেখে যায়। সে খাবারটা আছে, এতে পুষ্পের সকাল আর দুপুরে খেতে পারবে। এখন যদি শিমুল খায় তাহলে পুষ্পের দুপুরের খেতে পারবে না। আর পুষ্পের এই অসুস্থ শরীর নিয়ে রান্না করতেও পারবে না। তার মনের ভাব সে দোকান থেকে কিছু খেয়ে নেবে। যাওয়ার আগে পুষ্পকে জাগিয়ে দিয়ে যায়। শিমুল দোকান থেকে বন, কলা আর চা খেয়ে কাজে যায়। তার কপালে কি আছে শিমুলের জানা নেই। মিরাজ সাহেব কি তাকে কাজ থেকে বাদ দিয়ে দিবে? ভাবতে ভাবতে শিমুল কাজে যায়। ম্যানেজারের কাছে শুনে মিরাজ স্যার আসেনি। শিমুলের মনে কু ডাকে, যদি বাদ দিয়ে দেয় তাহলে আরেকটা কাজ কই পাবে, কই জোগাড় করবে? এত পড়ালেখা করে কি লাভ হলো? একটুও কাজে লাগছে না। দুপুরে লাঞ্চ আওয়ারে যাওয়ায় খাবার খাচ্ছে। শিমুল চুপচাপ টুলে বসে আছে। পেটে এত ক্ষুধা লাগছে যে মাথা ঝিমঝিম করছে। এত বড় দিন বনকলা খেয়ে থাকা যায় নাকি? শিমুলের পেট ব্যথা অনুভব করে। তার ভাত খেতে ইচ্ছে করছে। মনে হচ্ছে বাসায় 1 গামলা ভাত খেতে পারবে সে মানি ব্যাগ বের করে কত টাকা আছে দেখে। অল্প টাকা আছে। তারপর ধীর পায়ে উঠে রাস্তার পাশে সস্তা হোটেলে ঢোকে। হোটেলে গরুর মাংসের ঘ্রাণে মম করছে। শিমুলের মন চায় গরুর মাংস দিয়ে ভাত খেতে। গরুর মাংস যে তার খুব প্রিয়, কিন্তু পকেটে টাকা কম। মাংস খেতে টাকা বেশি লাগবে। বাসায় পুষ্প টাকা তাকে ছাড়া মাংস খাওয়া প্রশ্নই আসে না। চোখ বন্ধ করে নিজের ইচ্ছা মাটি চাপা দিয়ে ডিম তরকারি দিয়ে ডাল ভাত নেয়। টেবিলে খাবার আসতেই গোগ্রাসে গিলতে থাকে। ক্ষুধার তাড়না করে খেতে খেতে গলায় খাবার আটকে যায়। কাশি চলে আসে। সামনে থেকে একজন পানির গ্লাস এগিয়ে দেয়। শিমুল পানি খায়। সামনের লোকটা বলে, এত তাড়া কিসের শিমুল, আস্তে খাও। শিমুল হাতের গ্লাসটা টেবিলে রেখে অবাক হয়ে সামনে তাকায়। সামনে তাকাতে দেখে তার প্রাক্তন ভার্সিটির প্রিন্সিপাল সালমান হক। শিমুল ভালো ছাত্র ছিল বিধায় ভার্সিটিতে তার কদর ছিল। সালাম হক শিমুলিয়ার সবসময় অন্য চোখে দেখত। বাবার থেকে কোনো অংশে কম ভালোবাসেন না এই স্যার। কিন্তু শিমুলের জানা মতে স্যারের টাকার অভাব নেই। তাহলে এই সস্তার হোটেলে স্যার কি করেন? সে সালাম হকের এই স্থানে আশা করেনি। আশ্বস্ত গলায় বলল, স্যার আপনি? সালাম হক হাসে। শিমুলের দিকে তাকিয়ে বলে, খাওয়া শেষ করো মাই বয়। খাওয়ার মাঝে কথা বলাটা ভালো কাজ নয়। শিমুল অপ্রস্তুতভাবে ডিমের কুসুম মুখে দেয়। সালাম হক চোখ ভুলিয়ে হোটেলটা দেখে। এখন
এখনও প্রায় সময় তিনি এই হোটেলে খাবার খেতে চলে আসে। শিমুলের অবস্থা দেখে, কাপড় চোপড়ের নমুনা দেখে তার অভিজ্ঞতা চোখ পরিস্থিতি টের পাচ্ছে। নিজের অতীত সুন্দর সময়ের কথা মনে পড়ে যাচ্ছে। তার স্ত্রী সাহিদাকে নিয়ে ঢাকায় আসার পরে কি কষ্টে দুজন দিন কাটিয়েছে। একটা রড ফ্যাক্টরিতে কাজ করে কাটিয়েছে দিন। প্রায় এই হোটেলেই ভাত খেত, তাই তো এখনও মাঝে মাঝে খেতে আসছে এইখানেই। সালাম হকের মনে হয় দামি দামি রেস্টুরেন্টে খেয়েও এমন শান্তি লাগে না যতটা এই হোটেলে খেলে লাগে। ভার্সিটিতে পাশ করার পরে তখনকার স্যাররা তাকে ভার্সিটিতে চাকরি দেয়। সে থেকে সালাম হকের দিন ঘোরে। আজ সে ওই ভার্সিটির প্রিন্সিপাল। কত টাকা বাড়ি গাড়ি হয়েছে, কিন্তু অতীতের কথা এখনও বুকে চিনচিন করে তার কেন স্যারের জানির দিকে তাকাতে লজ্জা লাগছে। সালাম হক ওয়েটারকে ডেকে দধি অর্ডার দেয়। দধি আসলেই খেতে খেতে বলে, বুঝলে শিমুল, এটা হলো আমার প্রিয় হোটেল। এই হোটেলের ডাল, আলু ভর্তা, শুটকি ভর্তা, সবজি সব আমার প্রিয় খাবার। স্যারের কথায় কি বলা যায় শিমুল খুঁজে পেল না। প্রত্যুত্তরে সে একটু হাসার চেষ্টা করলো। সালাম হক নিজেই বলে, তুমি এখানে যে? শিমুল দ্বিধায় পড়ে যায়। গার্মেন্টসের কথা কি বলা উচিত বুঝতে পারছে না। মাথা চুলকে বলল, স্যার কাজ করি। সালাম হক শিমুলের মনের ভাব বুঝতে পারে। তিনি খুব স্বাভাবিক গলায় বলে, কোন গার্মেন্টস? শিমুল থমথম খায়, লজ্জায় মাথা নিচু করে। ঢুকে যেতে ইচ্ছে করে মাটির ভেতর। স্যার বুঝে গেছে। এই স্যারই শিমুলকে লেকচার হিসেবে ভার্সিটিতে জয়েন করার কথা বলেছিল। তখন শওকত হাওলাদারের কথা সব ছেড়ে ছুড়ে চলে গিয়েছিল। সে মাথা নিচু করে টেবিলে থাকা সস্তার টিস্যুর প্যাকেট থেকে একটি তুলে নিয়ে হাত মুছে। সালাম হক শিমুলের লজ্জামাখা মুখ দেখে বলল, সামনের গলির পরে যে রড ফ্যাক্টরিটা আছে না, আগে আমি ওইটাই কাজ করতাম। যা টাকা পেতাম তা দিয়ে নিজের পড়া চালাতাম, আর তোমাদের ম্যাডামকে নিয়ে থাকতাম। স্যারের কথাগুলো শুনে শিমুল অবাক হয়ে তাকায়। স্যারের বর্তমান তার অবস্থা কেউ কল্পনাও করতে পারবে না। স্যার রড ফ্যাক্টরিতে কাজ করেছে। শিমুলও ভাবতো না যদি না স্যার নিজের মুখে না বলতো। শিমুল আস্তে করে বলল, সামনে গার্মেন্টস। সালাম হক বলল, তুমি লজ্জা পাচ্ছ কেন? আরে লজ্জা পাওয়ার কিছু নেই। হোঁচট না খেলে জীবনে কিছু শেখা যায় না। এই যে সময়টা কাটাচ্ছ, এই সময়টা গিয়ে মনে হচ্ছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এটা। এই সময়টা থেকে অনেক কিছু শেখার আছে। জীবনের প্রতিটা পদে পদে এই সময়টা মনে হবে, আর তুমি শক্তি পাবে। স্যারের কথায় শিমুল সহজ হয়। অল্প বিস্তর কথায় স্যারকে খুলে বলে, দীর্ঘশ্বাস ফেলে বলে, অনেক চাকরির চেষ্টা করেছি, এখনও করছি, কিন্তু হচ্ছে না। সালাম হক বলে, এখনই ভেঙে পড়ো না। যে শক্ত থাকবে সেই বিপদ আসলে মোকাবেলা করতে পারবে, সমস্যা হবে না। আর এতদিন হলো আমাকে একবার স্মরণ করতে। শিমুল অকপটে বলে, লজ্জায় আপনার কাছে যায়নি। লেকচারার হওয়ার প্রস্তাব দিয়েছিলেন, আমি তখন ফিরিয়ে দিয়েছিলাম। লজ্জার কি আছে জীবন চলাতে? নিশ্চয়ই চলে না। লজ্জায় কি জীবন কখনো চলে না? পুরুষদের লজ্জা থাকতে নেই। সমস্যা ঠিক সমাধান আছে। সমস্যা ঠিক জায়গায় গিয়ে তুলে ধরতে না পারলে সমস্যার সমাধান হবে না, বা সমস্যার সমাধান আশা করা বোকামি। শিমুল মুখ স্তব্ধ করে সালাম হকের দিকে তাকিয়ে থাকে। আগেও তিনি শিমুলকে এভাবেই বোঝাতো, এখনো বোঝাচ্ছে। সালাম হক মাথা নেড়ে বলল, বিকালে ভার্সিটি যাবে, ঠিক আছে? শিমুল মাথা নেড়ে সায় দেয়। সালাম হক উঠে দাঁড়ায়, মুচকে এসে বলে, শিমুল, তুমি যেভাবে ভাত খেলে তোমাকে দেখে আমার মনে হচ্ছে আমি যুবক বয়সে আমাকে দেখছি। বিকালে দেখা হচ্ছে তাহলে। আস্তে করে উনি বেরিয়ে যায়। যাওয়ার আগে বিল দিতে ভুলে যায় না। শিমুল না করলে বাচ্চাদের যেভাবে বাবা চোখ রাঙায়, ঠিক সেইভাবেই রাঙালো তিনি। গার্মেন্টসে ঢুকে একটু লেট হয়। দারোয়ানকে অনেক বুঝিয়ে বেরিয়েছিল। এখন গিয়ে দেখে মিরাজ সাহেব দারোয়ানকে বকাঝকা করছেন। শিমুলকে দেখে ইচ্ছে মতো কথা শোনালেন। এক পর্যায়ে আর কাজে আসতে হবে না। সেই দিনই শিমুলে ওনার কথার ওপর চেপে বলেছিল, আমার বউ নিয়ে নাকের ডগায় গিয়ে তোমার। আসলে সেই দিন শিমুল ওনার কথার ওপরে কথা বলেছে, আবার বউ নিয়ে নাকে ডগা দিয়ে চলে এসেছে। এটা ওনার গায়ে লেগেছে, তাই তো শিমুলকে তাড়াতে চাচ্ছে। শিমুলের মাথা ধরে যায়। আস্তে করে বেরিয়ে আসে। মনে মনে রাজ্যের বিশ্রী কালি আসে ওনার উপরে। সালাম হকের আদেশ অনুযায়ী হাঁটতে হাঁটতে ভার্সিটি যায়। সালাম হক যেন শিমুলের অপেক্ষায় ছিল। আসার সাথে সাথে বলল, শিমুল, ইংরেজিতে মাস্টার্স করেছো না? ওনার মনোভাব শিমুল বুঝতে পারে না। বোকার মতো মাথা নেড়ে হ্যাঁ বলে। ইংরেজি পড়াতে পারবে না? পারবে তো, আমার স্টুডেন্ট আমি জানি না। শিমুল এবার ওনার কথার মানে বুঝতে পারে। সারা শরীরে যেন অজানা উত্তেজনা ছেয়ে যায়। চোখে এক পলকে কয়েকবার বলে ফেলে, স্যার। সালাম হক শিমুলের দিকে তাকিয়ে
ফাইল হাতে নিয়ে বলে, শনিবার থেকে জয়েন। শিমুল অবিশ্বাস্য চোখে তাকিয়ে থাকে, তারপর খুশিতে সালামকে জড়িয়ে ধরে ফেলে। পর মুহূর্তে মনে পড়ে জড়িয়ে ধরাটা বেশি করে ফেলেছে। ওনাকে ছেড়ে দিয়ে বলে, সরি স্যার, আসলে। শিমুল আর কিছু বলতে পারে না, তার গলা কেঁপে ওঠে। সালামা কাঁধে হাত রেখে বলল, সমস্যা নেই, যাও বাসায় যাও। বাসা আসার সময় বাকিটা পথ শিমুল পারে না, উড়ে উড়ে চলে আসে। গলিতে সে এক প্রকার দৌড়ে বাসায় গিয়ে ঢুকে পুষ্পকে বুকের মাঝে চেপে নেয়। শিমুলের পুরুষালী গলায় বলে ওঠে। পুষ্প ভয় পেয়ে যায়। শিমুল চিৎকার করে, তার হাত পা কাঁপে। শিমুল এসবে তোয়াক্কা করে না। পুষ্পকে পাঁচগোলা করে নিয়ে ঘুরে ঘুরে বলে, বউ রে, চাকরি তো পেয়ে গেছি রে বউ, চাকরি তো হয়ে গেছে রে বউ। শিমুলের কথায় পুষ্প হতবাক, কথা বলার শক্তি যেন ফুরিয়ে গেছে। ঠোঁট নেড়ে কোনো রকমে বলল, সত্যি? শিমুল মাথা জাগায়। একটা চাকরি যে তাদের দুজনের কাছে কি একটা শুধুমাত্র তারাই জানে। শিমুলের কথা যেন পুষ্পর বিশ্বাস হয় না। সে মাথা নেড়ে বলে, আসলে এসব নিয়ে একদম মজা করবে না, বলে দিলাম। অনেকদিন পর শিমুলের মুখে খুশির ঝলমলে পুষ্পের নজর এড়ায় না। তাতেও শিমুলের কথা সত্যতা যাচাই করে নেয়। শিমুল খুশিতে খুশিতে উজ্জ্বল মুখের দিকে তাকায়, তাতেই কেঁদে দেয় সে। হাত দিয়ে শিমুলের গলা আঁকড়ে ধরে। শিমুল থেমে বলে, আরে এত কাঁদো কেন? তোমার কাঁদার দিন শেষ পুষ্পরানী। তোমার বার ভার্সিটির লেকচারার হয়ে গেছে, শনিবার থেকে জয়েন। তার কথা শুনে পুষ্প বাচ্চাদের মতো ভ্যাবে করে কেঁদে দেয়। শিমুল পুষ্প সহ ফ্লোরের বিছানায় তোষকে বসে, কান্নারত বইয়ের মুখের দিকে তাকিয়ে মিটমিট করে হাসে। শিমুলের মিটমিট হাসা দেখে পুষ্প কান্না থামায়। শিমুল বলে, আরো কাঁদো, দেখতে ভালো লাগছে, এই কান্না তো সুখের। পুষ্প শিমুলের মুখের দিকে তাকিয়ে থাকে, চোখ দিয়ে পানি পড়ছে। চোখের পানির দিকে তাকিয়ে শিমুল থ মেরে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে গম্ভীর গলায় বলে, তোমার চোখ থেকে অনেক পানি ঝরেছে, আজকে যেন শেষ কান্না হয়, আর কখনো কাঁদতে দেব না, মনে থাকবে? এখন হাসো তো। পুষ্প কান্নারত মুখে হাসে, চোখের জল মুখে হাসি, মাথা নেড়ে বলল, আমার খালি কান্না আসতেছে। এটা দেখে আবারও কেঁদে দেয়। শিমুল কিছু বলে না, সে জানে পুষ্প খুশিতে কাঁদছে, থাক কাঁদুক, মাঝে মাঝে কাঁদারও প্রয়োজন আছে। রাতে শিমুল পুষ্পকে নিয়ে বাইরে খেতে যায়। দুজনে খাওয়ার পর অনেকক্ষণ হাঁটে, তারপর দুজনে ব্রিজের ওপর দাঁড়ায়। রাতের বেলা বাতাস এলোমেলো ভাবে ছুটে যাচ্ছে। পুষ্প চোখ রাতের ঢাকা দেখছে। আজকে রাতে ঢাকা দেখতে ভালো লাগছে। শিমুল পুষ্পের হাত টেনে দুজনের মাঝে কিঞ্চিৎ দূরত্ব ঘুচিয়ে নেয়। তাদের বিয়ের বছর পেরিয়েছে, কিন্তু শিমুল পুষ্পের কোনো সকালাত পূরণ করতে পারেনি। আসলে পুষ্পর কোনো শখই করেনি। সে সবসময় শিমুলের পকেটের খবর জেনে কিছু চায়, কিন্তু শিমুলের ইচ্ছা করে বউ কেটে সেটা কিনে দিতে। বিয়ের পরে এখনো দুজন কোথাও ঘুরতে যায়নি। শিমুলের খুব ইচ্ছে করে দূরে পাহাড় জানায় ঘুরে আসতে, কিন্তু টাকার কারণে যাওয়া হয় না। একদিন টাকা হবে, কিন্তু শখের বয়সটা আর থাকবে না। তখন মানিব্যাগ ভর্তি টাকা থাকবে, কিন্তু কিছু খেতে ঘুরতে কিনতে ইচ্ছে করবে না। শিমুল দীর্ঘশ্বাস ফেলে পুষ্পের কাঁধে চোয়াল ঠেকিয়ে বলে, খুব ভালোবাসি পুষ্পরানী। পুষ্প দূরে টিমটিম করে জ্বলতে থাকা লাল বাতির দিকে তাকিয়ে থাকে। এই পুরুষটা তার জীবনে সবচেয়ে বড় পাওয়া। যত রকমের একটা মেয়েটাকে সুখী করা যায়, সব করে এই ছেলে। সুখে সুখে সুবর্ণ বাজাতে চায়। শিমুলের এমন সহজ স্বীকারোক্তি শুনে পুষ্পের মনে ভালো লাগার পরিমাণ বেড়ে যায়। হাত দিয়ে শিমুলের উস্কো খুস্কো চুলগুলোতে আঙ্গুল বোলায়, ভালোবাসি শিমুল রাজা। রাতে বাসায় ফিরার পরে শিমুল পুষ্পের সান্নিধ্যে ছাড়ে না। আজকে তার রাজত্ব চলবে, কোনো নাটা চলবে না। আজকে দুজনের খুশির দিন, আর পাশে যদি থাকে পুষ্পের মতো প্রিয় রমণী, তাহলে তো কোনো কথাই নাই। শিমুল বেসামাল অবস্থায় আদরে আবেশে পুষ্প খিলখিল করে হাসে। শিমুল মুগ্ধ নয়নে এই পবিত্র হাসি দেখে। এখন কঠিন পরিস্থিতি মেয়েটিকে কিভাবে সান্ত্বনা দিয়েছে। পুষ্প শিমুলের চোখে দিকে তাকিয়ে বলে, কি দেখো তোমাকে? পুষ্প লাজুক হাসে। ছেলেটা এত সহজে তার স্বীকার করে নেয়, তাতে তার ভালোই লাগে। তাদের টাকা কম, কিন্তু তাদের ভালোবাসা একদম ভরপুর। পুষ্প মনে মনে ভাবে, শিমুলের টাকা হলে কি ভালোবাসা সহজ স্বীকারোক্তি করবে? কাঙ্গাল হয়ে ভালোবাসা চাইবে? যদি পুষ্পকে রাখতে পারে, যদি পুষ্পের থেকে দূরত্ব বাড়িয়ে দিবে। পুষ্পের মনে খচখচ চেপে রাখতে পারে না। শিমুলের বুকে নাক ঘষে আদুর গলায় বলল, তোমার যখন অনেক টাকা হবে, তখনও কি আমাকে এভাবে ভালোবাসবে? শিমুল
বুড়ো কুচকে বলল, টাকার সাথে ভালোবাসার কি সম্পর্ক? না টাকা হলে যদি ভালোবাসা কমায়? শিমুল বলল, ধুর পাগলি, তুমি আমার রানী। রাজার জন্য রানীর গুরুত্ব সবসময় বেশি। আমার খারাপ সময় যে পাশে থাকতে থেকেছে, আল্লাহ চাইলে আমি সবসময় তাকে ভুলে যাওয়ার প্রশ্নই আসে না। তার সাথে আমি সারা জীবন পার করব। শিমুলের উত্তর শুনে পুষ্প খুশি হয়, আহ্লাদি গলায় বলে, কখনো কষ্ট দিবে না, আমি একদম সইতে পারবো না, মরে যাব বলে দিলাম। শিমুল হাসে, পুষ্পর কষ্ট দেওয়ার প্রশ্নই আসে না, তাকে সুখে রাখতে তো এত লড়াই। পুষ্প ফর্ম ফিল আপের জন্য টাকা দরকার। শিমুল হাসে, শিমুলের হাতে তো সামান্য টাকা আছে। শিমুলের হাতের মোবাইলটা বিক্রি করে দেয়। পলাশ যদি শিমুলের টাকাটা দিতে চেয়েছিল, কিন্তু শিমুল নেয়নি। এই দুর্গম পথে কারো সাহায্য ছাড়াই জয়ী হতে চায়। পুষ্প এবার বলেছিল, পরীক্ষা না দেই, এই অবস্থায় এতগুলো টাকা কোথায় পাবো? শিমুল কঠিন চোখে তাকিয়ে বলেছিল, পরীক্ষা না দেই মানে কি? কার জন্য এত কষ্ট করছি, মাথায় ঢুকিয়ে নাও, তোমাকে অনেক বড় হতে হবে। পুষ্প মাথা নিচু করে ফেলে। তাকে নিয়ে শিমুলের অনেক স্বপ্ন। মোবাইল ফোনের অর্ধেক টাকা গ্রামে পাঠিয়ে বাকি টাকা দিয়ে শিমুল 2টা প্যান্ট আর 2টা শার্ট কেনে। ভার্সিটি তো আর যেমন তেমন পোশাকে যাওয়া যায় না। সে শিক্ষক মানুষ, শালীনতা বজায় রেখেই সুশীল পোশাকে যেতে হবে। চুল দাড়ি কেটে নিজেকে চলনসই করতে হবে। অবশেষে কাঙ্ক্ষিত দিন আসে। শিমুল ভার্সিটিতে যায়। সব শিক্ষকরা তাকে স্বাগতম জানায়। সব স্টুডেন্টরা তার সাথে পরিচয় করিয়ে নেয়। কিছুদিনের মাঝেই ছাত্রছাত্রীরা প্রিয় স্যারের সাথে দখল করে নেয়। শিমুল বেশ বুঝতে পারে মেয়েরা তাকে মুগ্ধ চোখে দেখে। তার নাম যেমন, সে দেখতেও তেমন। এক দেখায় সবার নজর কাড়াতে সক্ষম। শিমুল ভুল করেও কোনো মেয়ের দিকে তাকায় না। সে জানে এটা ভার্সিটি কলেজ না। ভার্সিটির মেয়েরা স্যারকে কিছু বলতে দ্বিধা করবে না। এই চাকরিটা তার জন্য সরান হরিণের মতো। এটা হারানোর মতো কাজ সে করবে না। এভাবে কেটে যায় মাস। ইদানিং তিহা নামের একটি মেয়ে সারাক্ষণ ফলো করে। ব্যাপারটা শিমুলের ভালো লাগে না। সে বেশ বিরক্ত। শিমুল ভার্সিটি থেকে বেরিয়ে রিক্সার জন্য দাঁড়ায়। তখনই থার্ড ইয়ারের ক্লাস টপার তিহা এসে পাশে দাঁড়ায়। শিমুল এক পলক তাকিয়ে আবার সামনে তাকায়। তিহা গলা খাকারি দিয়ে বলে, শিমুলের দৃষ্টি আকর্ষণ করার জন্য। শিমুল ভদ্রতার খাতিরে তাকায়। তিহা বলে, স্যার। তিহার না বলা কথা থেকে মুখে লাজি হাসিতে বোঝা যায় শিমুলের বিরক্ত হয়। তিহার দিকে তাকিয়ে বলল, কিছু বলবেন? বড়লোকের ব্যাপার, একমাত্র মেয়ে। শিমুলের দিকে কথা বলতে যেন দ্বিধা করে না। স্যার, আপনাকে অনেক ভালো লাগে। শিমুল আন্দাজ ঠিকই করেছিল। সে মুচকি এসে বলে, তারপর? আপনি চাইলে আব্বুকে বলে আমরা বিয়ে করে ফেলবো, যদি আপনার প্রেমে আপত্তি থাকে। গুড আইডিয়া। তারপর? শিমুলের কথা দিয়ে অপ্রস্তুত হয়। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। মিনমিন করে বলে, প্রথম দিন থেকে আপনাকে ভালো লাগে। আপনাকে না পেলে মরে যাব। শিমুল মনে মনে হাসে। এই সিনেমাটিক ডায়লগ এই যুগে মানায় কি? মরবে কেন? আমি কি অক্সিজেন? শিমুলের কথায় তিহা খুশি হয়। লাজুক হেসে বলল, হ্যাঁ। শিমুল প্যান্টের পকেট থেকে মানিব্যাগ বের করে পুষ্প আর তার জড়িয়ে থাকা একটি ছবি দেখিয়ে বলে, আমার অক্সিজেন। আশা করি আর এসব বলতে হবে না, আর সামনেও আসবে না। আমি শিক্ষক, সম্মান দিতে শিখুন। তিহা অবাক চোখে তাকিয়ে থাকে। মেয়েটাকে জিজ্ঞাসক চোখে শিমুলের দিকে তাকায়। শিমুল বলে, এটা আমার স্ত্রী, আমার পুষ্পরানী। রিক্সা আসলে তিহা অবাক হওয়ার দৃষ্টি উপেক্ষা করে। শিমুল বাসার উদ্দেশ্যে চলে যায়। তার পকেটে প্রথম মাসের বেতনটা। খুশিতে তার কেমন জানি লাগছে। বারবার পুষ্পের হাসি মুখটা ভেসে উঠছে। ভাবছে গিয়ে টাকাটা পুষ্পের হাতে দিবে। পুষ্প তখন বিছানায় গড়াগড়ি খাচ্ছিল। আজকাল শরীরটা ঠিক বোধহয় ভালো যাচ্ছে না। খারাপ লাগে, শরীর গুলিয়ে আসে, শুয়ে থাকতে ইচ্ছে করে। শিমুল ফোন দিতে ইচ্ছে করলেও উপায় নেই। তার যখন ফোন নেই। শিমুল এখন 1200 টাকার সেট ব্যবহার করে। শিমুলের কথা ভাবতে ভাবতে শিমুল আসে। পুষ্প ঠান্ডা পানি এনে দেয়। শিমুল পুষ্পের হাতে একটা খাম দেয়। এটা তোমার। পুষ্প খামের দিকে তাকায়। শিমুল পানি খায়। গায়ের শার্টটা খুলতে খুলতে বলে, খুলে দেখো কি। পুষ্প খুলে দেখে অনেকগুলো 1000 টাকার নোট একসাথে। তার চোখের মনি বড় হয়ে যায়। বিস্ফোরিত নয়নে হাসে। শিমুল পুষ্পের চাহনি দেখে হাসে। পুষ্প দ্রুত বলল, বেতন পেয়েছো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কত টাকা? শিমুলও হাসে। পুষ্প টাকাগুলোর দিকে তাকিয়ে পড়ে। দুজনেই এই টাকার জন্য কত কষ্টেই না দিন কাটিয়েছে। এতগুলো টাকা হাতে নিয়ে পুষ্প ঝরঝর করে কাঁদে। শিমুল অবাক হয়ে বলল, এই মেয়ে, কাঁদছো কেন? আল্লাহ, কি যে যন্ত্রণা। পুষ্প কথা বলে না। শিমুল তার দিকে তাকিয়ে আছে।
তাকিয়ে সেও কাঁদছে। শিমুল কাছে জড়িয়ে নেয়, শাসনী গলায় বলে, আর কেঁদো না, কাঁদা মানায় না। পুষ্প টাকাগুলো বুকে জড়িয়ে নেয়, আজকে শেষ, আর কাঁদবো না। শিমুলের চোখে দিয়েও পানি গড়িয়ে পড়ছে, গলা বুঝে আসছে কান্নায়, কিন্তু কাঁদতে পারছে না। সে কানলে তার পুষ্পরানী যে আরো দুর্বল হয়ে যাবে। পুষ্পের মাথায় চুমু খেয়ে বলল, আচ্ছা, জাস্ট আজকে লাস্ট। শিমুলের আশকারা পেয়ে পুষ্পারও হাউমাউ করে কেঁদে উঠল। টাকাগুলোর জন্য পুষ্প কত অপমানিত হলো। দুজনের খাবারের কত কষ্ট করতে হয়েছে। শিমুলের মাথায় দুষ্টুমি আসে, আস্তে করে বলল, আজকে আমাকে এক ছাত্রী বিয়ের প্রস্তাব দিয়েছে। সাথে সাথে পুষ্পের কান্না থেমে গেল। তড়িৎ গতিতে মাথা তুলে শিমুলের দিকে তাকায়। পুষ্প থমথমে চেহারা দেখে শিমুলের খুব ভালো লাগে, আর একটু রাগায়। ছাত্রীদেরই বা কি দোষ? এমন তো অত্যাচার স্যার যদি ঘুরে ঘুরে ক্লাস নেয়, তাহলে কি প্রেমে পড়বে না? ইস, কি ফিলিংস! আহা! পুষ্প রাগলো নাকি জানা নাই, আখির পানি বন্ধ হয়ে গেছে, অবস্থা বেগতিক। শিমুলের কান ধরে দাঁড়িয়ে বলল, সরি। পরে উপায় না পেয়ে আধখোলা শার্ট গায়ে কান ধরে উঠবাস করলো। পুষ্প ফোলা ফোলা চোখে শিমুলের দিকে তাকিয়ে ভাঙা গলায় ফেলফেল করে বলল, আমি পরীক্ষা দিয়ে তোমার ভার্সিটিতেই ভর্তি হব, তারপর সবাইকে বলে দিব শিমুল আমার জামাই, আমার কলিজা। শিমুলের বুকটা সুখে পূর্ণ হয়ে ওঠে। পুষ্প লাল হওয়া নাকের ডগায় আলতো করে টোকা দিয়ে বলল, এত হিংসে? পুষ্প শিমুলের হাত সরিয়ে বলল, এত মার খেয়ে বিয়ে করেছি এসব শোনার জন্য? যে আসবে তার হাত পা ভেঙে গলায় ঝুলিয়ে দিব। আমি শিমুলের বউ। কত শখ না শিমুলের বউ হওয়া। শিমুল বাসাটা পাল্টে ভার্সিটির পাশে দুটো রুমালে একটা ফ্ল্যাট নেয়, কিছু আসবাবপত্র কেনে। পুষ্প ফুটপাত থেকে এটা সেটা কিনে বাসায় নিয়ে নিজের মতো সাজায়। পুষ্প এই রুম থেকে ওই রুমে প্রজাপতির মতো উড়ে উড়ে যায়, আবার আসে। শিমুল পুষ্পের উচ্ছ্বাস দেখে হাসে। একদিন দুজনে মিলে রান্না করেছিল। পুষ্পের গায়ে ওড়না কোমরে গুজে ভাতে মার ফেলছে, এমন সামান্য ব্যাপার শিমুলের এত ভালো লাগে যে মুগ্ধ চোখে দেখে তার বউকে। এই কমাসে পুষ্প যেন বেশ রমণী হয়ে গেছে। বিয়ের পর যেন পুষ্প আরও সুন্দর হয়ে গেছে, একদম চোখে লাগার মতো। নাকি শিমুলের কাছে লাগে এমন? তবে আজকে পুষ্পকে কেমন জানি অনেক সুন্দর লাগছে। সে পুষ্পকে ডাকে, পুষ্প। পুষ্প ভাতের মার ফেলছিল। শিমুলের কথা শুনে তার দিকে তাকায়। শিমুল তরকারি নাড়া বন্ধ করে ফেলে। মুখটা শুকনো লাগছে কেন? কোনো সমস্যা? পুষ্প শিমুলের দিকে ফিরে হাতের উল্টো পিঠ দিয়ে নাক মুছে। কিছুদিন ধরে কেমন দুর্বল লাগছে, সারাক্ষণ মাথা ঘুরে। শিমুলের মাথায় যে চিন্তাটা প্রথমে আসে সেটা হলো পুষ্প গর্ভবতী হলো কিনা। পুষ্পরও মনে মনে এটাই ভাবে। দুজনে মুখের দিকে তাকিয়ে শিমুল বলে, প্রেগনেন্ট নাকি? আমি কিভাবে জানবো? তা কে জানবে? পুষ্প মুচকি এসে বলল, যে জানার কথা। শিমুল প্রতিবাদী গলায় বলল, এটা অসম্ভব। পুষ্প তরকারিতে লবণ ঠিক দিছে কিনা সেটা দেখার জন্য মুখের হাসি দৈর্ঘ্য বাড়িয়ে দেয়। আমার মনে হয় কেউ চলে এসেছে, অনভিজ্ঞ লোক। শিমুল অবিশ্বাসী চোখে তাকিয়ে থাকে। এই অনভিজ্ঞ লোক, এটা শোনারই ছিল। এটা এমন হবার কেন চান্স নেই। সে পুষ্পের ব্যাপারে খুবই সতর্ক। তার হয়তো বাবা ডাক শোনার বয়স হয়েছে, কিন্তু পুষ্পর তো হয়নি। সে তো এখনো ছোট বাচ্চা। তাহলে বাচ্চা পেলে বড় করবে কিভাবে? শরীর খারাপ করে? তাহলে এই সব ভেবেই তো শিমুল সতর্ক। অন্য সব দম্পতিদের মতো পথ তার সরল হয়নি। পথে চলাটা দুর্গম ছিল। জীবনের দুর্বল আলোয় কাছে যাওয়ার জন্য তাদের জন্য একটা চ্যালেঞ্জ। শিমুল খানিক ভেবে বলল, চান্স নেই। এত কনফিডেন্স? জি ম্যাডাম। মূল্য ডেট 3 দিন ওভার। কিন্তু শিমুল থমকে যায়, তারপর বলে, মাঝে মাঝে এমন হতে পারে। নো চাপ বেবি। পুষ্পর মনে হয় নাচের বাঁধার মতোই বলল, কিন্তু আমার যে শরীর খারাপ লাগছে, প্রেগনেন্সির সব লক্ষণ আছে। ম্যাডাম, আপনার কেন খারাপ লাগছে? বিকালে ডাক্তার দেখিয়ে আনবো। পুষ্প কিভাবে মন খারাপ করে বলল, আচ্ছা ধরো আমার পেটে সোনামণি চলে এসেছে, বিকালে গিয়ে পরীক্ষা করলাম, যদি পজিটিভ আসে তাহলে কি করবে? শিমুল মন খারাপের আঁচ পায়, পাত্তা না দিয়ে বলল, এসব কিছু হবে না, কাজ করো। পুষ্প কাজ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। কাঁদো কাঁদো বলে, অ্যাভয়েড করে ফেলবো? অ্যাবর্শন করে ফেলবো? পুষ্প কথা শুনে শিমুল চুপচাপ দাঁড়িয়ে থাকে। এমন কিছু না পুষ্প, খালি খালি টেনশন করো না তো। যদি হয় তাহলে কি করবে? শিমুল পুষ্পের দিকে এগিয়ে আসে। কি মনে হয়?
পুষ্প কথা বলে না, তার চোখে ইতিমধ্যে পানি টলমল করছে। আমরা তো সতর্ক থাকার পরে যদি আল্লাহ কাউকে পাঠাতে চায় তাহলে আমরা আটকানোর কে? অ্যাভয়েশন করা গুনাহ, আর এতে মায়েরও ক্ষতি হয়। সবচেয়ে ক্ষতি হয় মেয়েটার। প্রথম সন্তানের বেলায় এটা করে। মেয়েদের শরীরটা খুব নাজুক, বাচ্চা নষ্ট করলে এই পথ অবলম্বন করে দেখা পরবর্তী আর বাচ্চা হয় না। তাহলে কি দরকার? পুষ্প শিমুলের কথা মনোযোগ দিয়ে শোনে। শিমুল আবার বলে, তুমি পুষ্প এসব ভাবছো কেন? কিচ্ছু হবে না। বিকালে দুজন ডাক্তার দেখে আসে। ডাক্তার চেম্বার থেকে বেরিয়ে শিমুল হেসে খুশি। বারবার পুষ্পকে রাগাচ্ছে। পুষ্পর কথা অনুযায়ী প্রেগনেন্সি টেস্ট করা হয়েছে, রিপোর্ট নেগেটিভ। রক্ত পরীক্ষা করা হয়েছে, ডাক্তারের ভাষ্য মতে রক্তশূন্যতা, তাই পিরিয়ড হয়নি। রক্তশূন্যতার কারণে শরীর দুর্বল, মাথা ঘুরায়, বমি বমি ভাব হয়, শরীরে ক্লান্তি আসে। ওষুধ খেলে নিয়মিত ঠিক হয়ে যাবে। তার মানে মনটা সারাদিনে মা হওয়ার স্বপ্ন দেখে ফেলেছে। ছোট্ট ফ্ল্যাটে বাচ্চা কান্না করবে, কান পেতে সে শুনবে, বাচ্চাটা কার মতো হবে সেটা ভাববে। সব স্বপ্ন শেষ হয়ে গেল, বুকটা কেমন যেন চলছে। আচ্ছা, সে কি মা হতে চাইছে? শিমুল এত দুষ্টমির কথায় যখন পুষ্প রাগ করে না, তখন শিমুল পুষ্পের মন খারাপের ভাগিদার হয়। কি হলো? কিচ্ছু না। শিমুল বুঝে গেল প্রিয়তমার মন খারাপের কারণ। তুমি কি মা হতে চাচ্ছ পুষ্প? পুষ্প সম্মতি চোখে শিমুলের দিকে তাকায়। শিমুল পুষ্পের দিকে, পুষ্পকে নিয়ে একটি ক্যাফেতে বসে। তোমার না অনেক স্বপ্ন অফিসার হবে? তাহলে এত অল্প বয়সে পুচকি চলে আসলে কিভাবে অফিসার হবে? প্রচুর পড়তে হবে না? তোমার আরেকটু বয়স হোক, তখন হয় আমরা বাচ্চার প্ল্যান করব। বাচ্চা হলে কি পড়া যায় না? কতজনই তো বাচ্চা হলেও পড়ে, কিন্তু তুমি পড়বে না। পড়বো। শিমুল মাথা নুয়ে বোঝায়, বোঝানো ভঙ্গিতে বলে, আমরা বাচ্চা নিব, কিন্তু তুমি আগে নিজে প্রতিষ্ঠিত হও। তুমি কি ভুলে গেছো তোমার পড়ালেখা নিয়ে আমাকে কত কথা শুনতে হয়েছে? পড়ালেখায় দোহাই দিয়ে আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। ভুলে গেলে সেসব? ভুলিনি, কখনো ভুলে যাবো না। যারা তোমার পড়া নিয়ে কটূক্তি করেছে তাদের দেখিয়ে দিতে হবে পুষ্প। খাঁটি সোনা, এখন যদি বাচ্চা নিয়ে সংসারে ব্যস্ত হয়ে পড়ো, ভুলে বসো, তাহলে কিভাবে চলবে? আমি চাই আর কয়েকটা বছর পর বাবু নিতে, আর আমার বউকে অফিসার বানাতে চাই। আমার স্বপ্ন পূরণ করবে না? পুরনো আঘাতগুলো শিমুল আবারও মনে করিয়ে দিয়েছে। পুষ্প শিমুলের কাঁধে মাথা রেখে বলল, করব। শিমুল পুষ্পের কপালে চুমু খেয়ে বলে, মন খারাপ করে না সোনা। আল্লাহ চাইলে আমাদের মিষ্টি একটা কুটুম পাখি আসবে, অবশ্যই আরও বছর 5 পরে। পুষ্পের মন ভালো করতে শিমুল এসে ঘুরে ফিরে নিয়ে আসে। ততক্ষণ রিক্সায় ঘুরে তারপর টিএসসিতে চলে যায়। সেখানে যে কত মানুষ বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছে, অনেক কপতি বসে আছে, সময় কাটাচ্ছে, অনেক একা একা বসে আছে। শিমুল কিছুক্ষণ পুষ্পের হাতটা ধরে তারপরে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়ায়। পুষ্প খেয়াল করে দেখে অনেক মেয়ে শিমুলকে দেখতে বলে ভুল প্রায় চোখ দিয়ে গিলে খাচ্ছে। সে শিমুলের দিকে তাকায়। ভার্সিটির প্রফেসর হিসেবে নিজেকে বেশ শালীনার মার্জিত রাখে। কালো শার্ট আর কালো প্যান্টে ফর্সা গায়ে শিমুলকে ফুটন্ত লাগছে। মাথা ভর্তি কোকড়ানো চুল পরিপাটি করে গোছানো, মুখে মিষ্টি হাসি, আর কথা বলার ভঙ্গিমা সবার নজর কাড়তে সক্ষম। ছেলেটা তো সুন্দর কেন? পুষ্পিতানি ক্ষণে ক্ষণে শিমুলের প্রেমে পড়ে। ভেবেছিল তার জীবনে একবার ওই প্রেমে পড়া হবে, কিন্তু তার জীবনে যে 1000বার এক পুরুষের প্রেমে পড়া হবে তা কখনো সে বোঝেনি। একটা পুরুষের প্রেমে যতবারও ভাবা যায় ততবারই। আজকে শিমুলকে একটু বেশি সুন্দর লাগছে। জানে না শিমুল বিবাহিত এই মেয়েগুলো কেন তার দিকে তাকিয়ে আছে। মেয়েদের বিয়ে হলে শাড়ি চুড়ি নাকফুল পরে নিজের গায়ে বিবাহিতার ছাপ দেয়, কিন্তু ছেলেরাদের বেলায় কোনো ছাপই নেই। কেন বোঝার উপায় নেই বিবাহিত নাকি অবিবাহিত। প্রাণের পুরুষের দিকে মেয়েদের এমন চাহনি পুষ্পের ভালো লাগে না। শিমুল বোধহয় মেয়েটার এমন চাহনি দেখে মুচকি হাসে। তার হাসি পায়। পুষ্পের রাগ আকাশ ছোঁয়া। পুষ্প অভিমানী চোখে শিমুলের দিকে তাকিয়ে আছে। শিমুল তার ফুলানো গাল দুটো টিপে দিয়ে বলে, কি হয়েছে পাখিটার? গাল ফুলেছে কেন? পুষ্প আবারও আশেপাশে মেয়েদের দিকে তাকায়। সব মেয়ে তোমাকে দেখছে কেন? শিমুল তার চুলে ভালোভাবে হাত বুলিয়ে মুচকি হাসে। প্রেয়সীর বুকের জ্বালান টের পায়। পুষ্পকে আঘাতে এত ভালো লাগে যে দেখার জিনিস তো দেখবেই। পুষ্পর সাথে সাথে শিমুলের গা ঘেঁষে দাঁড়ায়। নাক ফুলিয়ে অধিকারের সাথে বলে, তুমি আমার জিনিস, শুধু আমি দেখব। শিমুল হাসে। মেয়েটা তাকে এত ভালোবাসে। হ্যাঁ তোমার, কিন্তু ওরা তো জানে না। জানিয়ে দাও। কি দরকার? আমাকে এভাবে প্রেম চোখে দেখছে, ভালো লাগছে তো?
খুব শখ, একে বলে পুরুষ মানুষ। প্রেম করলে যান প্রাণ, বিয়ে করলে সরে দাঁড়ান। শিমুল মুচকি হাসে, এক হাতে পুষ্পকে তার দিকে চাপিয়ে নেয়। সরে দাঁড়াতে হবে না রে বউ, সারা জীবন কাছে রাখার জন্যই তো সংগ্রাম। শিমুলের কথায় পুষ্পের অভিমান কমে। শিমুলের শার্টের বোতামে হাত বুলিয়ে বলে, তোমাকে কেউ দেখলে আমার ভালো লাগে না, কেমন যন্ত্রণা লাগে। তারপরে বুকে হাত দিয়ে বলল, এখানে ব্যথা হয় যান। পুষ্প আদুরে গলায় কথাগুলো শুনে শিমুলের মুখে হাসি ফুটে ওঠে। আস্তে করে বলল, তাই? হ্যাঁ। অন্য মেয়ে যখন দেখে তখন আমার এত খারাপ লাগে। শিমুল মুগ্ধ চোখে পুষ্পের দিকে তাকিয়েছিল। পুষ্প আলতো গলায় বলে, তোমার প্রেমের চোখে দেখার অধিকার শুধু আমার থাক, আর কেউ প্রেম চোখে দেখার আগে আমার মরণ হোক। শিমুল সাথে সাথে জোরে চিৎকার করে বলল, সবাই শুনেন, আমি বিবাহিত। এই মিষ্টি মেয়েটা আমার বউ। পুষ্পর মুখে হাত চাপে দাঁড়িয়ে আছে। সে এতটা কল্পনা করেনি। আশেপাশে সবাই হতবিম্ব হয়ে তাকিয়ে দেখছে। অনেকেই ভাবছে ছেলেটা পাগল নাকি বিবাহিত। ভালো কথা, এভাবে জোরে জোরে বলতে হবে। শিমুল পুষ্পের মুখ থেকে হাত সরায়, টপ করে চোখ মেরে বলল, সবাইকে জানিয়ে দিলাম পুষ্পরানী, আপনার কি আর কোনো ইচ্ছা আছে? থাকলে বলেন, প্রজা করে ধন্য হবে। শিমুলের কাছে হয়তো বা সামান্য, কিন্তু এই সামান্য কাজটা পুষ্পের খুব খুশি করে। এটা প্রকাশ করার মতো নয়। অনেকের কাছে হয়তো পাগলামি মনে হতে পারে, কিন্তু শিমুল জানে মাঝে মাঝে প্রিয়তমার মনে খুশির ফোয়ারা বইয়ে দিতে এমন পাগলামি দরকার আছে। পুষ্প হেসে বলল, পাগল নাকি? পাগলই তো, আজকে বুঝলে? পুষ্প হাসে। ছেলেটা এত সহজ স্বীকারোক্তি করে সে। পুষ্প এই ছেলের কথাগুলো প্রেমে পড়ে যায়। পুষ্প দূরে একজোড়া শালিক পাখির দিকে তাকিয়ে বলল, পড়ে গেছি। কোথায়? তোমার প্রেমে। শিমুল আহ্লাদি গলায় বলল, তুমি প্রেমে পড়ে ওঠো, কিন্তু আমি যে সেই পিছলে প্রেমে পড়লাম আর উঠতেই পারি না, ক্ষণে ক্ষণে ডুবে মরি। ইস, এমন একটা কাজ করেছ, সবাই কিভাবে দেখছে, দেখুক, লজ্জা পাচ্ছ? এত এত লোকের মাঝে পুষ্পের পায়ের পাতা ভর দিয়ে উঁচু করে। শিমুলের গাল আর নরম ঠোঁট ছুঁয়ে দিয়ে ফিসফিস করে বলে, বাসায় যাব, সবাই দেখছে, আমার খুব লজ্জা লাগছে। টুমুটুমু দিয়ে এত লজ্জা। পুষ্প পরীক্ষার মাত্র 2 দিন বাকি। পুষ্প তার আব্বার বাড়ি থেকে পরীক্ষা দিবে। বাবা মা যতই যাই বলুক, ছেলে মেয়ে কি রাগ অভিমান করে থাকতে পারে? পুষ্প পারেনি, হয়তো বা মনের গহীনে দাগটা দগদগে হয়ে আছে, কিন্তু ওপরে শান্ত। পুষ্পকে শিমুলি দিয়ে আসবে। 1 মাস 13 দিন লাগবে পরীক্ষা শেষ হতে। এতদিন শিমুলকে ছেড়ে থাকতে হবে বিধায় পুষ্পের মনটা প্রচণ্ড খারাপ। বারবারে চোখে পানি চলে আসছে। অন্যদিকে চোখ মুছতে মুছতে চোখ লাল বর্ণ করে ফেলেছে। শিমুল সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছে তাকে। পুষ্প নিঃশব্দে কান্না করছে। হঠাৎ পুষ্প শিমুলের গলা আঁকড়ে ধরে, তুমি আমার সাথে থাকবে, তা না হলে আমার পরীক্ষা ভালো হবে না। শিমুল আস্তে ধীরে পুষ্পকে নিজের বাহু ধরে আটকে বলল, আর ভার্সিটি আছে না? তা না থাকলে থাকতাম। তুমি মন দিয়ে পরীক্ষা দাও, আমি প্রতি শুক্রবার যাব। পুষ্প কান্না গলায় বলল, আমি না থাকলে তুমি আবার টিহার সাথে প্রেম টেম করবে না তো? শিমুল হতভম্ব হয়ে বলল, এত সন্দেহ? এই সন্দেহের নাম ভয়, তোমাকে হারিয়ে ফেলার ভয়। বিশেষ করে তোমাকে হারিয়ে ফেললে আমি মরে যাব। শিমুল স্তব্ধ হয়ে তাকে, এত ভালোবাসা হারানো যায় কি না জানা নেই, কিন্তু শিমুল হারাতে দেবে না। রাত 8টা নাগাদ শিমুল আর পুষ্প তাদের বাড়ি আসে। এবার পুষ্পদের বাবা মায়ের ব্যবহার পুরো বদলে গেছে। সেবার মনির শ্বশুরবাড়িতে শিমুলের প্রতি ওই অবহেলা আর কোনো রেশ নেই। এবার সবটা জুড়ে আদর আপ্যায়ন। প্রফেসর জামাই বলে কথা। পুষ্প অবাক হয়ে দেখে, জীবনে টাকায় কি সব? টাকা না থাকলে মানুষ দামই দেয় না, আর আজ টাকা আছে তো মাথায় তুলে নাচতেছে। অথচ মানুষ কিন্তু একজনই, কিন্তু ভিন্নতা শুধু টাকায়। তাহলে কি টাকায় জীবনের সব?